মন্দির, পরে সেটা পুরুলিয়ার নিউ সিনেমা হল বলে পরিচিত হয়। সেই সভাতে আমাদের পুরুলিয়ার সতীশচন্দ্র দেব মহাশয় সভাপতিত্ব করেন। তিনি আমার বাবার বাসন ব্যবসায়ের সঙ্গে লিপ্ত ছিলেন এবং সেই মহাসভাকে সচেষ্ট কর্মী হিসাবে একজনের নাম না বলে পারি না। আমার দোকানের পাশে ভবতারায়ণ খান ব্রাদার্স বিনতি মশলার দোকান, তখন পুরুলিয়ার ডিস্ট্রিক্ট ছিল না, মানভূম। সেই সময় পুরুলিয়া, মানবাজার, বান্দোয়ান, রঘুনাথপুর, বড়াবাজার, ঝালদা, তুলির বিভিন্ন সম্প্রদায়ের ব্যবসায়ীবৃন্দ ওখানে আসতেন। ওনাদের এত বড় জায়গা ছিল যে তারা রাত্রে থাকতেও পারতেন এবং সেই হিসাবে ওনার পরিচিতি সমস্ত গণ্যমান্য জাতিকে একটা একক নষ্ট করেছেন এবং সবার সঙ্গেই পরিচিত ছিলেন। এবং ওনার নাম হচ্ছে শ্রী হৃদয়চাঁদ মল্লিক। তিনি সমস্ত আমাদের সহযাত্রীবৃন্দের একটা গৌরব ছিলেন, ডাক নাম সকলে ওনাকে মল্লিক মশাই বলে চিনতেন। আর একটা ব্যাপার হচ্ছে, এবং সেই সময় সেই মহাসভাতে তখন আমার বয়স বড় জোর 12 বছর। তো আমি যেটুকু দেখেছি ওই সভা মঞ্চে সতীশচন্দ্র দেব মহাশয়কে সভাপতিত্ব করা হলো। ওনার পাশে একজন ভদ্রলোক ছিলেন কলকাতা থেকে আগত, গৈরিক বসন, সাধু সন্ন্যাসীর মতন বসন, তার নাম আমি জানি না। এবং আরেকজনের নাম নাই, ব্যারিস্টার কি বি অ্যাট ল ও জগন্নাথ সাধু, তিনি ছিলেন। সেই সময় তখন অত বড় হল গোটাই ভর্তি লোকজন এনে, এবং সেই কর্মে বড়রা ছাড়াও যারা ওর পেছনের পরিশ্রম করেছেন তাদের মধ্যে একজন হলেন শ্রী গগনচন্দ্র মল্লিক, দ্বিতীয় হচ্ছে শ্রী নারায়ণচন্দ্র হালদার, তারপরে হচ্ছে আপনার বাটুল হালদার, ভালো নাম জানি নাই, ডাক নামটাই জানি, এবং গৌরীশঙ্কর দত্তর 2 ছেলে, বারিদবরণ দত্ত এবং কালবরণ দত্ত এবং অন্যান্য প্রমুখ। এই সকল লোকদের প্রচেষ্টাতে এবং শ্রদ্ধেয় হৃদয়চাঁদ মল্লিক মহাশয়, যিনি আমার সম্পর্কে হতে পারছেন ধর্মবাবা, এবং সেই সভাতে হয়তো আপনাদের জানা নাই, সেই সময় উনি বিধবা বিবাহের প্রচলন করেছিলেন এবং বিবাহ দিয়েছিলেন। সিমলাপাল, বাঁকুড়া জেলার সিমলাপাল গ্রামের থেকে কয়েক মাইল দূরে রায়বান বলে একটি গ্রাম, সেই গ্রামে শ্রী কেদারচন্দ্র কুণ্ড মহাশয়কে বিধবা বিবাহে আপ্লুত করেছিলেন এবং তিনি করেওছিলেন। মাঝে একটি জনের কথা মনে করেন না, তার নাম আমি জানি না। তখন প্রণ প্রথা সম্বন্ধে একটা কথা উঠেছিল, তখন উনি মনে হয় যতদূর সম্ভব জয়পুরে ওনার টাইটেল এটা নাগ, তিনি উঠে দাঁড়িয়ে হাত তুলে বলেছিলেন যে আমি আমার ছেলের বিয়েতে 1 পয়সাও পণ গ্রহণ করব না। তো এইরকম বহু ছোট ঘটনা স্মৃতিচারণ যেটুকু ছিল আমি বললাম, আরও হয়তো মনে পড়বে, সেটা এখন সঙ্গে সঙ্গে বলা আমার পক্ষে সম্ভব নয়। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে সময় নষ্ট করার জন্য দুঃখিত। পত্রিকাটি আমরা সম্পাদনা করতে পেরেছি, জানি না কেমন হয়েছে, আপনারা একটু পড়ে মন্তব্য করলে খুব ভালো হয়। এরপর আমি একটি মহাসভা, আর যারা কাপল অর্থাৎ স্বামী স্ত্রী যদি মেম্বার হতে চান, এরপরে আমাদের 3টে শাখা সমিতি থেকে আমরা 3 জন প্রতিনিধিকে সম্মান জানাবো একটি স্মারক দিয়ে। আমি প্রথমে ঝালদা থেকে আগত শ্রী সৌমশ্রী হালদার মহাশয়কে ডাকছি
এখানে আসার জন্য এবং ওনাকে একটি স্মারক দিয়ে অভিনন্দন জানাবেন। মানে পুরুলিয়া শাখা সমিতির পক্ষ থেকে ঝালদা থেকে এসছেন মাননীয় শ্রী সৌম্যশ্রী হালদার মহাশয়। তালি দেবেন। রানা কোথায়? পক্ষ থেকে অভিনন্দন জানাবেন। এরপর উন্নতি হোক, আমি এইটুকু বলছি, বাকিটা সুভাষ বলবে। আমাদের সম্পাদকের পদের আজকে আমাদের শেষ দিন। আগামী দিনগুলো পুরুলিয়া শাখা সমিতির মানুষ ঠিক করবেন, কাকে করবেন, কে চালাবেন। আমি সেটা বাকিটুকু বলার জন্য আমি সুভাষকে, আমার ভাতৃপ্রতিম বন্ধু সুভাষকে বলার জন্য অনুরোধ করছি। সকলকে জানাই আমার প্রণাম ও ভালোবাসা। আমি আর নুপুরদা মোটামুটি 2003 থেকে 16 বছর চালালাম। এবারে চাইছি যেমন করছি, নতুন যদি ছেলে আসে তা আরও ভালো হবে। আমরা পেছনে থাকবো, তাদের কোনো অসুবিধা হতে দেব না। যতটুকু পারবো সাহায্য করব, সব দিক দিয়েই সাহায্য করব। কোথায় কি হবে না হবে, কিভাবে করতে হবে। এবার একটা নতুন কমিটি আজকে তৈরি হোক, যে কমিটি খুব ভালোভাবে চালাতে পারবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের দেবেন এই আশা করছি। আপনার কাছে আমি অনুমতি চেয়ে নিচ্ছি বসে পড়ার জন্য। সে অনুমতি দিন আপনারা। আজকে এই সভার সভাপতি মাননীয় শ্রী বলরাম দে মহাশয়, পুরুলিয়া শাখা সমিতির সভাপতি মাননীয় শ্রী মহাদেব হালদার মহাশয়, বিশিষ্ট সমাজসেবী প্রভাকর বাবু, আরো অনেকে যারা মঞ্চে আছেন, বাইরে থেকে এসেছেন ধনঞ্জয় বাবু, শিবরাম বাবু, সৌম্যশ্রী বাবু, এবং আপনাদের সকলকে আমার নমস্কার জানিয়ে দুটো একটা কথা বলছি। একটু আগে বলরাম বাবু তার ভাষণে যে মূল্যবান কথাগুলো বলে গেলেন, সেগুলো সমস্ত আধ্যাত্মিক ব্যাপার। আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্যে, মানসিক উন্নতির জন্যে, আমাদের পারলৌকিক উন্নতির জন্যে উনি অনেক কিছু বলেছেন। বিশ্বাস করুন, আমার জ্ঞানের পরিধি কিন্তু ওদিকে নেই। আমার বিন্দুমাত্র জ্ঞান নেই ওই আধ্যাত্মিক বিষয়। এ বিষয়ে আমি কিছুই আপনাদের বলতে পারবো না। আমার জ্ঞান যেদিকে, সেটা সম্পূর্ণ ইহজগতের দিকের জ্ঞান। সেই সম্পর্কে আপনাদের কিছু বলবো। হয়তো আমাদের যে সমিতি চলছে, সংগঠন চলছে, সেই সম্পর্কে কিছু বলবো। তাদের স্বাস্থ্য সম্পর্কে হয়তো বলবো, কিন্তু সেটা পরে। প্রথমে বলি, পুরুলিয়া থেকে এই আমন্ত্রণ পেয়ে এবং এখানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। পুরুলিয়াতে এর আগেতে আমি আসিনি, বা এরাও তার পাশ দিয়ে চলে গেছি, নামা হয়নি। এখানে কোনো সম্মেলন করা তো দূরের কথা। 2009 সালে এর আগে সম্মেলন হয়েছে, তখন আমি মহাসভার সঙ্গে যুক্ত ছিলামই না, পরে এসেছি। সুতরাং সে বিষয়ে আমি কিছু বলতেই পারবো না। আজকে পুরুলিয়া এই শাখা সমিতি যা আয়োজন করেছে অভূতপূর্ব। ভোরবেলা আমাকে স্টেশনে, আমাদের সবাইকে স্টেশন থেকে নিয়ে আসা, হোটেলে নিয়ে রাখা, সুন্দর ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা সমস্ত করেছেন। এই জন্য শাখা সমিতিকে আমার আন্তরিক ধন্যবাদ। শাখা সমিতি একটা কথা বলে গেলেন যে ওনারা পদত্যাগ করছেন বা থাকবেন না, সে বিষয়ে যখন কমিটি হবে সে বিষয়ে বলা যাবে। কিন্তু একটা জিনিস দেখছি, পুরুলিয়াতে যে শাখা সমিতি রয়েছে সেটা খালি পুরুলিয়া শাখা সমিতি। আমি যতদূর খোঁজ দিয়ে জানলাম, এর আগেতে আরো শাখা সমিতি ছিল, মানবাজার, রঘুনাথপুর, ঝালদা, বান্দওয়ান। তার কোথায় গেল? তাদের কাজ হারিয়ে গেল কেন? তাদের যে মূল স্রোতটা ছিল সেটা নষ্ট হয়ে গেল কেন? আমি কেন প্রশ্ন কিন্তু শুনতে চাইনি। আমার ইচ্ছে, আমাদের সকলের ইচ্ছে, আবার তারা কিন্তু জেগে উঠুন।
তারা উদ্যোগ নিন, যারা আছেন এই সমস্ত শাখা সমিতিগুলোকে আবার পুনর্জীবন করুন। এছাড়া কিন্তু পুরুলিয়াতে বহু পকেট আছে, বহু গন্ধমণিক আছে, সেখানে তো যদি শাখা সমিতি আপনারা গড়ে তুলতে পারেন, সমস্ত গন্ধমণিক স্বজাতি উপকৃত হবে। আপনাদের কাছে এই আমার নিবেদন যে আপনারা এগুলোকে পুনরুজ্জীবিত করার জন্য সক্রিয় ভূমিকা নিন, সচেষ্ট হন। দ্বিতীয় কথা আসছে, বিভিন্ন মিটিংয়ে মাঝে মাঝে কথা ওঠে ওবিসি সম্পর্কে, আদার ব্যাকওয়ার্ড ক্লাস। একসময় কথা হয়েছিল, সেই নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছিল। যে কোনো কারণে হোক গন্ধমণিক সমাজকে অনেক চেষ্টা সত্ত্বেও সেই ওবিসির অন্তর্ভুক্ত করা যায়নি। অনেকের ইচ্ছা আছে যে সেইটাকে আবার করা হোক, কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে যে কোনো সমাজ হিসাবে, কোনো সংগঠন, জাতি হিসেবে ওবিসি কিন্তু আর করা যাচ্ছে না। আমাদের মধ্যে থেকে যদি কেউ ব্যক্তিগতভাবে, কোনো পরিবার ব্যক্তিগতভাবে চেষ্টা করেন, সেখানে কিন্তু হয়। এখন ওবিসি করা সম্ভব। ঝাড়খণ্ড থেকে অনেক গন্ধমণিক ওবিসি হয়েছে, কিন্তু সেটা ব্যক্তিগত প্রচেষ্টায়, সমবেত প্রচেষ্টায় নয়। কিন্তু এই সম্পর্কে আমার একটা কথা মনে যাচ্ছে, আমি কারো সমালোচনা করছি না। আমরা ওবিসি ভুক্ত হতে চাইছি কেন? আমার আপত্তি নেই, আমার প্রতিবাদ নেই, কিন্তু কেন? আমার যেটুকু মনে হয়েছে, ওবিসি হলে কিছু সুখ সুবিধা বা সুযোগ পাওয়া যায়। সেটা কোন স্তরে? সরকারি বা সরকারি জাতীয় কোনো কর্মস্থলে অথবা শিক্ষাক্ষেত্রে, কিন্তু কোনো প্রাইভেট অর্গানাইজেশনে বা অন্য কোনো জায়গায় কি সেই সুযোগ পাওয়া যায়? কোনো হায়ার লেভেলে গেলে কি কোনো সুযোগ পাওয়া যায়? সেখানে কিন্তু আমাদের নিজেদের পরিশ্রম করেই তো ঢুকতে হবে। তাহলে এই ওবিসি এই নিয়ে এত মাথা ঘামিয়ে ওই সামান্য সুযোগ লিমিটেড ক্ষেত্রে পাওয়ার জন্য আমরা কেন চেষ্টা করছি? আমরা সেই চেষ্টাটাকে অন্যত্র ঘুরিয়ে দিই না কেন? সরকার, কেন্দ্রীয় সরকার, আমাদের স্থানীয় সরকার, এরা কিন্তু নানা রকম সুযোগ সুবিধা দিচ্ছেন নানাভাবে নিজেদের বা লোকেদের উন্নতির জন্য। সবাই কিন্তু আইটি সেক্টরে চাকরি পাবেন না, 50,000 60,000 হবে না। আরো তো লোয়ার স্তরের সাধারণ মানুষ আছে, তাদের জন্য কিন্তু নানা রকম সংগঠন হচ্ছে, নানা রকম সুযোগ সুবিধা আছে। আমি একটা কথা গতকালকেই জানতে পারলাম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নানা রকম টেকনিক্যাল স্কুল আছে। আগে পলিটেকনিক বলতো, এখন নানা রকম টেকনিক্যাল স্কুল আছে। একটা ইন্ডিয়ান টেকনিক্যাল ইনস্টিটিউট বাঁকুড়া সেন্টার করে, এটা কিন্তু কলকাতা সেন্টার, তারা কিন্তু নানা রকম প্রজেক্ট করছে সিমলাপাল, রানীবাগে, নানা রকম ট্রেনিং এর ব্যবস্থা করছে। এই যে ট্রেনিং যে ব্যবস্থা করছে, এই সমস্ত খরচ বা মোটামুটি সব খরচ কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়। এখানে যারা ছাত্র হিসেবে ভর্তি হতে পারেন, 80% কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে মনোনীত, সেখান থেকে এখান থেকে নিয়োগ হয় সামান্য পয়সার বিনিময়ে। আর 20% যারা এই অর্গানাইজেশন করেছেন তাদের কোটা। এখানে নানা রকম ভোকেশনাল ট্রেনিং দেওয়া হয়। আসলে কেন যারা শিক্ষায় বেশি নেই কিন্তু চাকরি পাচ্ছেন না বা অন্য কিছু করতে পারছেন না, এই সমস্ত ইনস্টিটিউটে যোগ দিন না কেন? এরা কিন্তু সারা পশ্চিমবাংলায়, সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে। কলকাতাতে এরকম একটা আছে, এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। তারা টেকনিক্যাল ট্রেনিং দেয় না, কিন্তু তারা বিজনেস অপরচুনিটি বা ব্যবসা করার সুযোগ সুবিধার জন্য নানা রকম জিনিস শেখায়। নানা রকম বলতে, সে যে আপনি বলুন, সে গাছপালার ব্যাপার বলুন, বা আপনার ওই ব্যাংকের ছাতার তৈরি করে কিভাবে ব্যবসা করা যায়, নানা জিনিস সেখানে প্রশিক্ষণ আছে। তার কলকাতায় সল্টলেকে ইনস্টিটিউট আছে। তার মাধ্যমে কিন্তু সারা পশ্চিমবাংলায় নানা জায়গায় শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে, 20 জন 25 জন 30 জন স্থানীয় ছাত্র নিয়ে। এটারও কিন্তু টাকা মোটামুটি আসে সরকার থেকে, কেন্দ্রীয় সরকার, নিজেদের খরচ সামান্য লাগে।
এই সমস্ত বিষয় খোঁজ খবর নিয়ে যদি আমরা আমাদের ছেলে মেয়েদের সেই পথে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু নিজেদের এই ছোট ব্যবসা যেটা ক্রমশ খুব সংকীর্ণ হয়ে আসছে বা মুশকিল চাকরি, সেই দিকেতে না গিয়ে আমরা আমাদের কর্মস্থলটাকে, কাজের পরিধিটাকে নানা স্তরে ভোকেশনাল ট্রেনিং এর মাধ্যমে ছড়িয়ে দিতে পারি। আমার অনুরোধ, এই চিন্তাটা আপনারা করুন। শুধু এইটা নয়, আরো নানা দিক আছে, আমরা খোঁজ খবর পেতে পারি, নিয়ে আসতে পারি, সেগুলো সম্পর্কে চিন্তা করুন। এই কথা প্রসঙ্গে এসে যাচ্ছে, যেটা একটু আগে ওনাকে বললাম, ওনার সম্পর্কে বললাম যে উনি আধ্যাত্মিক বিষয় বলেছেন, আমার যে বিষয়ে কোনো জ্ঞান নেই। আমার জ্ঞান হচ্ছে সম্পূর্ণ ইহজগতে। আমাদের যে সংগঠনগুলো চলছে তার সম্পর্কে, তাদের শাস্ত্র সম্পর্কে আমার কিছু বলার আছে। কি বলবো? আমাদের যে গন্ধবণিক মহাসভা, যার সঙ্গে প্রায় 25-30টা শাখা সমিতি আছে, সেটা তৈরি হয়েছে আজ থেকে 94-95 বছর আগে, বাংলার 1330, ইংরাজির 1923। এটা একটা সংবিধান তৈরি হয়েছিল ধরুন আরো 2 বছর বাদে, তার মানে তারও বয়স 90 বছরে বেরিয়ে গেছে। সংবিধান যে তৈরি হয়েছিল তখনকার দিনের অনুযায়ী একদম সঠিক, তা তো চললো কি করে এতদিন? কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার পরিবর্তন দরকার। যদি এই পরিবর্তনগুলো আমরা নিয়ে আসতে না পারি, তাহলে আমাদের যে কর্মসূচি, কর্মধারা, এটাকে আমরা বিস্তার করতে পারবো না। সরকার যে সমস্ত সুবিধা দিচ্ছেন তারা আমরা বিস্তার করতে পারবো না। আমরা সীমাবদ্ধ থেকে যাব কিসে? নয় গন্ধবণিক পূজা, কিছু আশ্রম করা, কিছু মহিলাদের দান করা, এই বলতে। কিন্তু আরো আমার বক্তব্য সে আরো পরিধিতে বাড়ানো। সেই জন্যে মাঝে মাঝেই অনেকে বলেন যে আমাদের সংবিধান সংশোধন করা হোক। গত আমাদের যে শাখা সমিতি হয়েছিল, সেই সমিতিতে আমাকে অনেকে বলেছিলেন যে আপনি এতে উদ্যোগ নিন না কেন, উৎসাহ দিয়ে করুন না কেন। আমি এইটার সম্পর্কে চিন্তা করেছিলাম ব্যক্তিগতভাবে আমার ক্ষুদ্র বুদ্ধি দিয়ে। সেই জন্যে গত চৈত্র সংখ্যা গন্ধবণিক মহাসভায় আমার ছোট একটা প্রতিবেদন ছিল। আমাদের এই এত বছরে যে সমস্ত সংবিধান, ইংরেজিতে বলুন, বাংলায় বলুন, নানা রকম বলুন, সমস্ত কটা ছেপে দেওয়া হয়েছিল। আর আমার নতুন চিন্তাধারায় নতুন সংবিধানটা কি হওয়া উচিত, কি ধরনের, তার একটা কাঠামো, অর্থাৎ হেডলাইন, অনলি হেডলাইন্স, সেইটা 2 পৃষ্ঠায় 50-60টা পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছিল। অনুরোধ করা হয়েছিল যে আপনারা পড়ুন। আমি আমার ক্ষুদ্র বুদ্ধিতে করেছি, অনেক কিছু বাদ পড়ে গিয়ে থাকতে পারে, আপনারা সেগুলো ভর্তি করে দিন। আমি বাদ করার ব্যাপারে একটা উদাহরণ বলছি আপনাকে। ধরুন আপনারা বললেন মোগল সাম্রাজ্যের যে মোগলের বাবর থেকে আওরঙ্গজেব, এই পিরিয়ডটা সম্পর্কে বর্ণনা করুন। আপনারা বলে গেলেন পরপর সমস্ত নামগুলো, কিন্তু ভুলে গেলেন মাঝখানে শেরশাহ ছিলেন ওই পিরিয়ডে, সেটা ভুলে গেল, হতেই পারে। আমার বক্তব্য হচ্ছে যে আমি যেটা করেছি এরকম কিছু ওমিশন থাকতে পারে, আপনারা পড়ে দেখুন কোথায় কোথায় ওমিশন আছে, উল্লেখ করুন। এইগুলো জানার পরে ওখানে খড়ের যে এটা আছে তারপরে মাটির প্রলেপ দেওয়া হবে, করা হবে। প্রথম কথা হচ্ছে আপনারা সংবিধানের সংশোধন চান কিনা। যদি চান তাহলে তা আপনাদের মতামত জানান। কিন্তু দুঃখের বিষয়, আমি একজনের কাছ থেকে এই টেলিফোনে কিছু মতামত জানতে পেরেছি এবং তিনি আগামী মিটিংয়ে হয়তো বলবেন, শিবরাম বাবু। আর কারোর কাছে আমি কিছু জানতে পারিনি। এই বিষয়ে আপনারা একটু সচেষ্ট হন, যাতে আমরা আমাদের মহাসভাকে এবং শাখা সমিতিগুলোকে আরো শক্তিশালী করতে পারি, তাদের অধিকার, তাদের কর্মপদ্ধতি যাতে আরো বর্তমান দিন অনুযায়ী সুবিন্যস্ত করতে পারি, সেই সম্পর্কে আপনাদের উপদেশ চাইছি। আপনি একটু আগে বললাম যে আমাদের মহাসভা প্রায় 95 বছর পেরিয়ে গেছে। আমাদের গন্ধবণিক প্রত্যেক কিন্তু 98 বছর পেরিয়ে গেছে। আমি এর আগেতেও বলেছি
যে এই সম্পর্কে শতবার্ষিকী দুটোরই করা উচিত, আপনাদের সহযোগিতা চাই। আপনারা এগিয়ে আসুন না কেন, যদি আমরা এটাকে কোনো কমেমোরেটিভ ভলিউম বার করতে পারি বা অন্য কিছু এ সম্পর্কে প্রোগ্রাম করতে পারি। যদি এইটা শতবার্ষিকী সংকলন করতে হয় তাহলে কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ, আমি সবাইকে বলেছি, আগেও বলেছি, প্রতিটি শাখা সমিতির সংক্ষিপ্ত গঠনের ইতিহাস, বর্তমান ইতিহাস, তারা কি কাজ করেছেন সেগুলো যদি লিখে পাঠান আমরা সেটা ছাপবো। 2 নম্বর হচ্ছে প্রত্যেক জায়গায় প্রত্যেকেতে কিছু বিশিষ্ট ব্যক্তি আছেন, সেই বিশিষ্ট ব্যক্তিদের পরিচয়, তার নেই, পরলোকে চলে গেছেন হয়তো, কিন্তু ছিলেন, তাদের সম্পর্কে যদি কিছু আপনারা তথ্য জানান, যদি ছবি দিতে পারেন তাহলে সেগুলো আমরা হয়তো 300-400 লোকের হবে, ক্ষতি নেই, সেগুলো আমরা সেই বইতে ছাপার জন্য একটা আমার মানসিক ইচ্ছা আছে। যারা এই দায়িত্ব নেবেন তারাই হয়তো করবেন, সেটা আমি করবো না, কেন ততদিনে আমার মেয়াদ শেষ হয়ে আসছে, এই জানুয়ারি মাসে আমার মেয়াদ শেষ হয়ে যাবে। পরবর্তী জেনারেশন যারা আসবেন তারা বিষয়ে করবেন, এইটা বলতে পারি। আমাদের শাখা সমিতির যে কাজ চলছে, বা ভুল বললাম, আমাদের যে মহাসভার কাজ চলছে বিভিন্ন কর্মপ্রণালী, সে সম্বন্ধে অন্য কেউ বলবেন, সে সম্বন্ধে বলছি না। আমি উন্নয়নের দিকটার কথাই বলতে চাইছি। আরো যদি উন্নয়নের দিকে আপনাদের কিছু বক্তব্য থাকে অনুগ্রহকে জানান, আমরা সে বিষয়ে নিশ্চয়ই সচেষ্ট হব, কিন্তু আপনাদের পরামর্শটা চাই। সে বিষয়ে আপনারা মৌখিকভাবে, টেলিফোনে, লিখিতভাবে জানান। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার শেষ হচ্ছে। নমস্কার। এরপর মহাসভার সম্পাদক গন্ধবণিক মহাসভা শ্রী অমিত পাল মহাশয়কে আমাদের মধ্যে 2 কথা বলার জন্য অনুরোধ করছি। উনি ওনার মূল্যবান পরামর্শ আমাদের দেবেন এই আশা রাখি। জয়তু মাতা গন্ধেশ্বরী, আজকের এই পুরুলিয়া শাখা সমিতির 4র্থ সম্মেলনে উপস্থিত হতে পেরে সত্যি আনন্দিত। সকলের সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছে থাকে, কিন্তু সবসময় সুযোগ হয়ে ওঠে না। গন্ধবণিক মহাসভা সুপ্রাচীন প্রতিষ্ঠান, আমাদের পূর্বসূরীরা ওতপ্রোতভাবে এর সঙ্গে যুক্ত ছিলেন এবং সেই সূত্র ধরে আমারও আজকে এই মহাসভায় আসা। ভালো কাজে যোগ দিতে কার না ইচ্ছে হয়, সেই জন্য আপনাদেরও বলি আপনারা সকলেই এগিয়ে আসুন। গন্ধবণিক মহাসভা স্বজাতির কল্যাণের জন্য গড়ে উঠেছিল, তার ধারা আজও অব্যাহত আছে। তার মধ্যে গন্ধেশ্বরী নিত্য সেবা থেকে শুরু করে গন্ধবণিক ছাত্রাবাস, গন্ধবণিক ছাত্রীনিবাস এবং বৃদ্ধাশ্রম কর্তা ও সহযোগীদের নিয়ে আপনারা আজও যারা সভ্য হননি তাদের প্রত্যেককে বলছি এগিয়ে এসে আমাদের এই মহাসভার সঙ্গে যুক্ত হন, সভ্য হন, স্বজাতির কল্যাণের জন্য। নিয়মিত গন্ধবণিক পত্রিকা পড়ুন, পত্রিকারও মেম্বার হন, তাহলে গন্ধবণিক মহাসভার যে বিশাল কর্মকাণ্ড সেগুলো সম্বন্ধে আপনারা জানতে পারবেন। আর কলকাতা সবসময় পাশে আছি আমরা, মহাসভার কলকাতার সবসময় পাশে আছে। সকলের কুশল কামনা করি, সুযোগ পেলে আবার আসব, নিয়মিত যোগাযোগ রেখে কাজ করার অনুরোধ করি। নমস্কার। আমি আজ প্রায় 10 বছর ধরে সভাপতির আসন অলঙ্কৃত করে রেখেছি এবং রাখতেও পারতাম, কিন্তু বয়সকালে আর আমি এ কাজে এগোতে পারছি না। সেই জন্য আমি আমার পূর্বসূরি আমি একজন নির্ধারণ করে রেখেছি এবং 2 জনকে যুগ্ম সম্পাদকের পদেও আমি নির্বাচন করে রেখেছি। আমি আশা করি নতুন যে সমিতি হবে সেই সমিতিতে তাদের নাম যেন যুক্ত হয়। প্রথমে আমি আমার নাম করি। নতুন সমিতির সভাপতি অসীম দে, যুগ্ম সম্পাদক নপুর দে এবং সুভাষ হালদার, যারা বর্তমানে আছেন। কারণ নপুর দে পুরুলিয়া সমিতিকে
জাগিয়ে তুলতে পারে। এবং সুভাষ হালদার কলকাতায় প্রায় মাসের মধ্যে 4 দিন যায় এবং মহাসমিতির সঙ্গে তার যোগাযোগ আছে। সেই যোগাযোগের সূত্রে আমি পুরুলিয়াতে তার সমস্ত কিছু আমরা জানতে পারি। সেই জন্য আমার অনুরোধ অসীম হালদার, নূপুর হালদার এবং সুভাষ হালদারকে অনুরোধ করছি। অসীম চন্দ্র দে, দীপাংশু দত্ত মহাশয়কে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। মঞ্চে উপবিষ্ট অতিথি অভ্যাগতদের, আমার স্বজাতিরা সব বসে আছেন, তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি ও নমস্কার জানাচ্ছি। আমরা কলকাতা গন্ধবনী মহাসভা থেকে এসেছি আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার জন্যে। আজকে এখানে যে আমরা এসেছি, একটা আমার প্রথমেই ভালো লাগছে, একটা ভীষণ একটা পিউরিটি মানে পবিত্রতা প্রথম থেকে, অর্থাৎ আমাদেরকে ট্রেন থেকে রিসিভ করা থেকে এই যে আমরা হোটেলে এসে উঠলাম এবং হোটেল অ্যাডজাসেন্টে এই যে হলটা, এটাও সুন্দর, আপনারা তো অবশ্যই সুন্দর। আমরা চাই আপনারা যারা এসেছেন তারা গন্ধবনী মহাসভা সম্বন্ধে জানার চেষ্টা করুন, আমাদের কি আদর্শ উদ্দেশ্য জানুন। আপনারা তো দেখলেন এখানে যিনি আমাদের এখানকার পলিটেকনিকের অধ্যক্ষ ছিলেন বলরাম বাবু, তিনি আমাদের কি জ্ঞানগর্ভ মানে ওয়াইজ ম্যাক্সিম দিলেন। আমরা তো বিনা পয়সায় তা পেয়ে গেলাম, উনি তো একসময় এর জন্য অনেক মাইনে পেতেন। আর অতীত চারণ করলেন, অতীত দিনের কথা চারণ করলেন আমাদের করবাবু, সেটাও আমাদের পক্ষে যথেষ্ট ভ্যালুয়েবল, অনেক কথা জানতে পারলাম। সতীশ দেখে আমি অনেক ছোটবেলা থেকে চিনতাম, তার যে একটা এত বড় ভূমিকা ছিল। ঠিক মহাসভা একটা সুপ্রাচীন প্রতিষ্ঠান, এর আন্ডারে এখন প্রায় 34টা শাখা সমিতি আছে। কিছু শাখা সমিতি খুব অ্যাক্টিভ, আবার কারা করে ইনঅ্যাক্টিভ, সেটা আমাদের প্রেসিডেন্ট মহাশয় উল্লেখ করেছেন। তারা এখানে ইনঅ্যাক্টিভ, সেটা উনি বারবার কালকে ট্রেনের মধ্যে বলছিলেন, হোয়াই দে আর ইনঅ্যাক্টিভ, ওদের জাগিয়ে তুলতে হবে। ওরা কেন আসছে না? ওরা আসবে, বসবে, আমাদের সঙ্গে কথা বলবে, কি তাদের অসুবিধা আমাদের জানাবে, আমরা তাদেরকে আবার ইন্ধন যোগাবো, তারা যেন কাজ করে। সবই তো স্বজাতির কল্যাণে। গন্ধবনী মহাসভা যে কর্মকাণ্ডগুলো, বিশেষ করে ছাত্রাবাস, ছাত্রীনিবাস, বৃদ্ধাবাস, বর্ধমানে ছাত্রাবাস, এগুলো যদি চালাতে হয় তো শাখা সমিতির তো পূর্ণ সহযোগিতা প্রয়োজন। এই কারণে প্রয়োজন, অনেকে জানি না। আমি এমন ক্যান্ডিডেটকে জানি যে আমাদের রবীন্দ্রনাথ বণিক স্কলারশিপ আছে, যখন সব কিছু হয়ে গেছে রেজাল্ট আমার হাতে এলো, অর্থাৎ তার জানা নেই। মোস্ট এলিজিবল ক্যান্ডিডেট টু গেট দ্য স্কলারশিপ, কিন্তু ইন টাইমে অ্যাপ্লাই করেনি, ফলে সে পেল না। এইভাবে বঞ্চিত হলো কেন? না জানার জন্যে। যদি নিয়মিত গন্ধবণিক পত্রিকা পড়তো বা গন্ধবণিকদের সঙ্গে যোগাযোগ রাখতো, তাহলে কিন্তু এই প্রবলেমটা হতো না। যখন এসেছি ইট ইজ টু মাচ লেট, নাথিং টু ডু। সেই জন্য আপনাদেরকে গন্ধবণিক মহাসভা মানে একটা সময় আমাদের সলিলবাবু, গৌরাঙ্গবাবু এরা যথেষ্ট মানে ঘোরাঘুরি করে সবাইকে এটাকে অ্যাওয়ার করতেন যে তো আপনারা আসুন, জানুন, বুঝুন। পরবর্তীকালে আমাদের যে এখন কর্মকর্তারা আছেন তারাও খুবই সচেষ্ট, কিন্তু আপনারা যদি সেখানে সামিল না হন বা মন দিয়ে না শোনেন তাহলে তো প্রবলেম হতেই পারে। আমাদের একটাই বক্তব্য, আমি তো পত্রিকার ম্যানেজার, আমার একটা বক্তব্য, আপনারা আমাদের প্রথম কথা গন্ধবণিক পত্রিকা পড়ুন। গন্ধবণিক পত্রিকা পড়তে গেলে আপনারা একটা বাৎসরিক মেম্বারশিপ নিতে পারেন, সেটা 300 টাকা। কাপল মেম্বারশিপ হচ্ছে 3000 টাকা, মানে দম্পতি সদস্য। আর হচ্ছে আপনার সিঙ্গেল মেম্বারশিপ হচ্ছে, অর্থাৎ ব্যাচেলার বা এরকম কেউ থাকেন তো 2000 টাকা। অনেক ফ্যাসিলিটিস আছে। আপনারা যখন কলকাতায় এলেন, আমাদের অতিথি যে আছে গেস্ট হাউস, সেখানে উঠতে পারলেন সামান্য অর্থের বিনিময়ে। আমরা চেষ্টা করি সেটা অনেক সময় মুকুব করাতে, যদি খুবই আমাদের অসুবিধার মধ্যে থাকে বা পরিচিতির মধ্যে থাকে দেখা হয় সেটা। আর নবদ্বীপে যে আমাদের বৃদ্ধাবাস আছে, বৃদ্ধাবাস সম্বন্ধে তো একটু আগে আমাদের নীলরতনদার পুরাণের কথা শুনলেন। নবদ্বীপের বৃদ্ধাবাসেও যদি কেউ হঠাৎ অসুবিধে পড়ে সেখানে যেতে চান, সে নবদ্বীপ বৃদ্ধাবাসও
মোটামুটি থাকার একটা ব্যবস্থা করা যেতে পারে, বা আপনি নবদ্বীপ বা মায়াপুরকে বেড়াতে গেলে ওখানে গেস্ট হাউস আছে, থাকতে পারে। আপনাদের আমি বলছি, আমাদের যে সমস্ত রেজাল্ট দেখছেন তো, মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি যেসব রেজাল্ট বেরিয়েছে, এই রেজাল্টগুলো আমরা স্টাইপেন্ড দিই আর রবীন্দ্রনাথ বণিক স্কলারশিপ দিই। এই যারা আমাদের ওখানে একটা পত্রিকাতে দেখতে পাবেন, আমাদের একটা নাম্বার রিকোয়ার করা হয়েছে আর তাদের একটা ইনকাম সার্টিফিকেট চাওয়া হয়েছে। আমাদের অনেক আছে যারা এটা পেতে পারে। অ্যাপ্লিকেশন না পেলে আমরা কি করে বিবেচনা করব? আপনারা অ্যাপ্লিকেশন করুন, অ্যাপ্লাই করুন। কল্যাণী বৃত্তি আছে, কল্যাণী বৃত্তি দেখা গেল অ্যাপ্লিকেশন পড়লোই না, বা অ্যাপ্লিকেশন পড়লো দেখা গেল ইন টাইমে সেগুলো কালেক্ট করলো না। এসব নানা সমস্যার সম্মুখীন হতে হয় সবসময়। এটা পুরুলিয়ার কথা বলছি, নূপুর হালদার বা সুভাষ হালদারই করবে কেন? আপনারাও তো মেম্বারশিপ নিতে পারেন, ওখানে আসতে পারেন, যোগাযোগ করতে পারেন। মানে এটা ওপেন টু অল, আমাদের স্বজাতির জন্য। আপনারা আসুন। আজকে আমাদের মানিকদা, মানে আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট আসতে পারেননি, তার চোখের অপারেশন হয়েছে। আমাদের প্রশান্ত দা ট্রেজারার, তিনি আসতে পারেননি তার শারীরিক অসুবিধার জন্য। মানিকদা আমাদের এই সাংগঠনিক দিকগুলো সব বলে থাকেন, কোথায় কি কর্মকাণ্ড কি করছি না করছি সমস্ত ইনফরমেশনগুলো আপনাদের দেন। আমি চেষ্টা করলাম অন বিহাফ অফ মানিকদা আপনাদের দিতে। ইমিডিয়েট যেটা করার সেটা হচ্ছে আপনারা এই রবীন্দ্রনাথ বণিক স্কলারশিপ আর স্টাইপেন্ডের দরখাস্তগুলো করুন। আর কল্যাণ বৃত্তি দুটো, ওটা নয় আমাদের নূপুর আর সুভাষকে বললে ওরা করে দেবে। কিন্তু গার্জেনদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা মানে দেখা যাচ্ছে ক্যান্ডিডেট পাবে কিন্তু অ্যাপ্লাই করছে না, এটা যেন না হয়। আপনারা গন্ধবণিক পত্রিকার মেম্বারশিপ নিন, গন্ধবণিক পত্রিকা পড়ুন, পড়ান। আরেকটা হচ্ছে আর লেখা পাঠান। পুরুলিয়ার তো গর্ব। আমি যখন অনেক ছোট ছিলাম রামকৃষ্ণ মিশনে এসেছিলাম, পরবর্তীকালে আমি রামকৃষ্ণ মিশনের ছেলেদের সঙ্গে চাকরিও করেছি। দে আর সো ইন্টেলিজেন্ট এবং টু মাচ হেল্পফুল। এবং আমার এক বন্ধু ছিল যে এখানকার মিলিটারি একাডেমি থেকে পাশ করে আমার সঙ্গে ছিল দীর্ঘকাল, এখন দিল্লিতে আছে। এদের আমি যখনই এই পুরুলিয়া বলতে আমরা এই দুটো প্রতিষ্ঠানকে খুব মানে অগ্রাধিকার দিই, এক রামকৃষ্ণ মিশন, এক এই মিলিটারি একাডেমি। মিলিটারি একাডেমি অনেকদিন আর দেখা হয়নি, রিসেন্টলি আমি এসেছিলাম বিগ বাজারের যখন উদ্বোধন হয়েছিল ওই পিরিয়ডে আমরা এসেছিলাম, সেই সময় রামকৃষ্ণ মিশনের সাথে যোগাযোগ করেছিলাম। আপনাদের তো সবই গর্বের বিষয়। অতীতে পুরুলিয়া তো শাখা সমিতি আমাদের মহাসম্মেলনও করেছিল, আমরা জানতে পারলাম 1956-এ। তা আপনারা সব চুপ করে থাকবেন না, আমাদের দেখবেন দেওয়ালে লেখা থেকে সামিল হন, আমাদের গন্ধবণিক মহাসভার সভ্যা হয়ে আমাদের সঙ্গে সামিল হন, যুক্ত হন, আমরা খুব খুশি হব। আর আমাদের ছবি আমরা গন্ধবণিক গন্ধেশ্বরী মায়ের প্রতিকৃতি আমরা নিয়ে এসেছি। আপনাদের যাদের যাদের দরকার 5 টাকা বা 10 টাকার বিনিময়ে আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন। আর যারা মেম্বার হতে চান ইমিডিয়েট, কিছুই না, 2000-3000 টাকা দিয়ে তারা হন। দেখবেন আপনারাই ফিল করবেন যে আমরা একটা সুন্দর প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ। এবার নিজেদের, একদম নিজেদের, এটা নিয়ে আমাদের কথা শুনতে হয়। কিন্তু অনেকে বলে তোমরা নিজেদের মধ্যেই থাকো, না, তোমরাও একটা গঠন করো, তোমরা তোমাদের মতো করবে, আমরা সবাই যদি একটা একটা করে, যেমন কলকাতার সুবর্ণমণিক সমাজ আছে, মাহিষ্য সমাজ আছে, গন্ধবণিক আছে, সেরকম ব্রাহ্মণরা করুক না, কাজ তোরা করুক না, অসুবিধার কি আছে? এরকম আমরা যদি এক একটা পকেট করে করে সবাই হেল্প করি, তাহলে সরকারেরও চাপ পড়ে, কম পড়ে, আমাদেরও অর্থগুলো প্রপার ইউটিলাইজ হয়। আর আমাদের বহু ক্ষেত্রে বহু টাকারও প্রয়োজন হয়, সেসব যদি আপনারা মনে করেন মুক্ত হস্তে দান করতে পারেন, সেই বিষয়ে সুভাষ আর আমাদের নূপুর আছে, ওদের সঙ্গে যোগাযোগ করবেন। স্মৃতিবৃত্তি আছে, কল্যাণী বৃত্তি আছে। স্মৃতিবৃত্তি মানে বাবা মায়ের স্মৃতিতে কেউ যদি দান করেন, বাৎসরিক একটা টাকাও সেখান থেকে আমরা ডিসবার্স করে থাকি এবং সেটা পত্রিকাতে বার হয়। এইসব ইনফরমেশনগুলো আপনাদের দিলাম। আজকে আরও শাখা সমিতির লোকেরা আছে, তাদেরও হয়তো বলার ব্যাপার আছে। আমার কলকাতা গন্ধবণিক মহাসভার তরফ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন, নমস্কার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। সমাজসেবী যারা ছিলেন একটা কমিউনিটি হল করার জন্য,
তারা ওখানে লড়াই করেছিলেন। মানে জায়গাটা যেটা গিয়েছিল খালি ছিল, সেটাতে একটা কমিউনিটি হল করার জন্য সকালে জড়ো হয়েছিল, কিন্তু সেখানে তাদের মারামারি করা হয়। এর মধ্যে আমারই এক প্রাক্তন শিক্ষক শ্রী সচিদুলাল দে মানে গত হয়েছে।